হ্যাঁ, মানে ওইগুলো আপনার এসছে আমাদের সঙ্গে বসে আছে এইগুলো না ঠিক আড্ডাটা বেটার। হ্যাঁ, আড্ডাটা বেটার। প্রথমেই অমুক যদি ওর নামটা আজকাল বলতেই পারে। তাই না? কারণ হচ্ছে কারণটা পুরো আলাদা। আপনার চলে এসছেন অলরেডি। সেটা হচ্ছে যে ওর নামটা বলতে হবে এটাই আমি বলছিলাম। কারণ হচ্ছে এই নামটা এখন অবধি সেরকম চেনা নয়। সামনে খুব চিনতে পারবেন আপনারা, মানে প্রচণ্ডভাবে চিনতে পারবেন। তার কারণটা বেশ বড়, মানে আজকে আড্ডাটা না খুব ইউনিক। আমরা এসেছি ফিল্ম বাজ নিয়ে। আমার সাথে রয়েছে সম্মান। আমার গলার অবস্থা খুব খারাপ, বেশি কথা বলবো না। সম্মান একটু পরিচয় দিক নিজেরই। হ্যাঁ, আমার নাম সম্মান। আমি একটি ছবির পরিচালনা করেছি, একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি যার নাম হচ্ছে দি এক্সাইল। এটা একটা বাংলা নাম আছে, নির্বাসন। এবং এই বছরে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেটা ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি অফ ইন্ডিয়া অর্গানাইজ করে থাকে, সেই উৎসবের অন্তর্গত যে ফিল্ম বাজার হয়, সেই ফিল্ম বাজারে আমাদের ছবিটি একটি পুরস্কার পেয়েছে। পুরস্কারটি হচ্ছে ফিল্ম বাজার রেকমেন্ডস অ্যাওয়ার্ড, যেটা ফিল্ম বাজারে উইং রুম বলে একটি বিষয় রয়েছে। সেইখানে যত ছবি জমা পড়ে তার মধ্যে থেকে একটি ছবিকে বেছে নেওয়া হয় এই ফিল্ম বাজার রেকমেন্ডস অ্যাওয়ার্ডের জন্য। সেইটি এই বছর আমাদের ছবি পেয়েছে, বাংলার ছবি এবং বাংলা ভাষার ছবি। মানে ও খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে বললো, মানে সিম্পলভাবে বললো খুব। বিষয়টা কিন্তু খুবই গুরুগম্ভীর, হ্যাঁ, মানে অসাধারণ একটি বিষয় যেটা ঘটেছে। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করলে বুঝতে পারবেন কেন এত কথা বলছি। ছবি তো তৈরি হয় প্রত্যেক বছরই, অনেক ছবি তৈরি হয়, বাংলা ছবি হোক, হিন্দি ছবি হোক, যাই হোক। এই ছবির মধ্যে থেকে সিলেক্টেড হওয়া একটি ছবি, মানে যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করে তারা বোঝেন কতটা দুর্বিষহ। সেটা আপনারা বললেই বুঝতে পারবেন, যারা কানেক্টেড সবাই জানেন যে একটি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাতে গেলে কী কী প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। মানে শুরু হয় টাকা দিয়ে, শেষও হয় টাকা দিয়ে। তো সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ অভিনেতা অভিনেত্রী ওরা যারা পাশে বসে রয়েছে, ওকে অনেকেই আপনারা চেনেন। ওরা দুজনেই প্রচণ্ড ভালো অভিনয় করছে, অনেকদিন ধরেই করছে। তো অদ্রিজাকে পার্সোনালি যেরকম আমি অনেকদিন ধরে চিনি, ওর কাজের জন্য সেটা শুধু। আমি খুঁজেছিলাম মেয়েটি কে। ওর নামটাও বেশ কিছুদিন ধরে আমার সামনে বেশ ঘোরাফেরা করছে। আমি যখন পড়লাম, এই পোস্টারটি দেখলাম, এক্সাইলের পোস্টার নিয়েও কথা বলবো আজকে। আমার অনেক কথা বলার, মানে পোস্টারটা এত ভালো লেগেছে আমার। মানে সত্যি এটা কি তোমার আইডিয়া? হ্যাঁ, মানে পুরোটাই তোমার বলা যেতে পারে। আচ্ছা, ও কি এরকমই শান্ত প্রকৃতির একটু? আমরা সবাই খুব শান্ত, কিন্তু আমাদের মধ্যে একটা কি বলে, সবাই শান্ত আমরা ভীষণ, কিন্তু আমাদের মধ্যে একটা ওই বাচ্চামো একটা চাইল্ডিশ একটা ব্যাপার তো, সেটা ওর মধ্যে ভীষণ আছে। ক্রিকেট খেলেছি, হ্যাঁ, ক্রিকেট খেলেছি আমরা মাঠে। একটু আমরা ঢুকি কাজের কথার মধ্যেই, যে মানে এক্সাইল কীভাবে তৈরি হলো, দি এক্সাইল, সেটা নিয়ে একটু যাই। সেটা হচ্ছে যে যেমন আমাদের যেটা হয়, মানে প্রথমে একটা ছবির ভাবনা যখন আসে, প্রথমেই তো আসে যে সব ভেবে নিলে তুমি লোকেশান এরকম দরকার, এই কাস্ট হলে ভালো হয়, ভালো হয় একটা কাজ থাকে, পরে আস্তে আস্তে কাস্ট কমতে থাকে। এই প্রসেস তোমার হয়েছে, মানে এইটার মধ্যে দিয়ে তুমিও গেছো? আমরা এই জাস্ট এই আলোচনাটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে আমাদের এই ছবিটার সাথে সামহাও একটা, মানে আমি বিশ্বাস করি না ভাগ্যে, তাও কিছু একটা বিষয় হয়তো জড়িত রয়েছে, যাতে অনেক রকম প্রতিকূলতা মানে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে সেগুলো মানে একটা বড় জায়গায় পৌঁছয়নি আর কি। সেটা মীমাংসিত হয়ে গেছে। তো সেরকমই কাস্টিংয়ের ব্যাপারটা আসছি। তার আগে বলি যে এই লোকেশনের বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা খুঁজছিলাম এমন একটা গ্রাম যেখানে এই আধুনিক সভ্যতার কোনো চিহ্ন থাকবে না। কারণ এই গল্পটা, আমাদের ছবির গল্পটা 60-এর দশকের শেষের দিকে এরকম একটা সময় আর কি, সেই একটা সময়ের ওপরের গল্প আর কি। সুতরাং এমন একটা গ্রাম খুঁজে পাওয়া আজকের দিনে খুবই ডিফিকাল্ট, যেখানে ইলেকট্রিক পোল থাকবে না, যেখানে কংক্রিটের রাস্তা থাকবে না, যেখানে বড় বড় ব্যানার থাকবে না, বাইক, গাড়ি, 4 চাকা, সেই জিনিসগুলো, মানে একটা ফ্রেম আমি যদি ধরে রাখতে চাই 3 মিনিট 4 মিনিট, তার মধ্যে দিয়ে পাস করবে না। তো এই গ্রামটা খুঁজে পাওয়াটা একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, কিন্তু চ্যালেঞ্জিং হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে এই গ্রামটা আসলে আদ্রিতার গ্রাম। তো এই গ্রামটার ব্যাপারে আমি ছোট করে বলবো, ও বড় করে বলবে, কিন্তু আমি বলবো যে এই গ্রামটা আমাদের ছবির শুধুমাত্র একটা অংশ নয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এবং এই গ্রামের প্রচুর শিল্পীরা, কলাকুশলীরা এই ছবিতে অভিনয় করেছেন এবং ছবির পিছনেও সহযোগিতা করেছেন, এবং তার মানে আমি বলবো নেতৃত্ব দিয়েছেন সেই পুরো
বিষয়টা হচ্ছেন সব্যসাচী দে, যে আদ্রিতার দাদাও হয়, তো ওনার ব্যাপারে আমার মনে হয় আদ্রিতাই ভালো বলবে। ওকে ওইটা দিয়ে দাও তাহলে মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ। বলো তাহলে শুনি তোমার দেশের গল্প। আমার দেশের অ্যাকচুয়ালি না, দেশ বলতে এরকমভাবে তো বলা যায় না, মানে অ্যাকচুয়ালি ওটা আমি ছোটোবেলা থেকেই ওখানে যাতায়াত করি, ওটা আমার বাড়ি। আর যেহেতু এখানে ফ্ল্যাটের মতন একটা ছোট্ট জায়গায় থাকে, তো ওটা আমার বাসা। একদম ওটা বাসা। ঠিক আছে, বাসা আর বাড়ির মধ্যে একটা পার্থক্য আছে বড়। তো আমার বাড়িটা হচ্ছে দেশের, মানে আমার গ্রামেই বাড়ি, ঠিক আছে, সেইভাবে বলতে গেলে। আমি বেড়ে উঠেছি এখানে, বাট ওখানেই আমার বাড়ি। এবার বিষয়টা হচ্ছে যে এই প্রজেক্টে যে যুক্ত ছিল প্রথম থেকে, সে হচ্ছে আমার দিদি অর্পিতা দে, কাস্টের মধ্যে একজন গুরুত্বপূর্ণ কাস্ট। হ্যাঁ, এবং ওই আর কি ইয়ে করেছে, তাহলে আমাদের গ্রামে চল, মানে অ্যাকচুয়ালি আমরা সবাই আর কি একই সাথে বন্ধু বান্ধব হয়ে গেছিলাম। প্রথমে আমার সম্মানের একটা সিনেমা হয়েছিল যোগাযোগ বলে, তো ওই যোগাযোগের মাধ্যমে আমাদের যোগাযোগ হয়েছে, এবং হ্যাঁ আমাদের যোগাযোগের মাধ্যমে সবার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, এবং দিদিও আমাদের একটা বন্ধুদের একটা গ্রুপের মধ্যে চলে এসছে। এবং সেইটা করে তো দিদি বলছে তাহলে আমাদের গ্রামেই চল, কী রে বোন? আমি বললাম হ্যাঁ চল, নিয়ে যা তুই, হ্যাঁ তোর ব্যাপার, তোর গ্রাম, হ্যাঁ তোরও বাড়ি, তুই বুঝবি। তো তারপর আমার দাদা মানে সব্যসাচী দে, ওখানে একজন মানে উনি একজন অ্যাক্টিভিস্টও বলতে পারেন, হ্যাঁ মানে সেটা হ্যাঁ সোশ্যাল ওয়ার্কার আর কি। তার কথায় মানে সবাই মানে শোনে আর কি গ্রামে, মানে ভীষণ ভালোবাসে সবাই আমার দাদা ভাইকে। হ্যাঁ, এবং পার্টি পলিটিক্স নির্বিশেষে কোনো রং ছাড়ায় লোকজন আমার দাদা ভাইকে খুব ভালোবাসে। মানে তার মানে উনি কাজটা ঠিকঠাকভাবে করেন? অবশ্যই অবশ্যই একদম ঠিকঠাকভাবে করেন, এবং যে কারণে ধরুন আমাদের সেই টাকা পয়সাটাও নেই, হ্যাঁ যেটা হয় আর কি। তো তারপর ওরা গ্রামে যায়, রেকি করে, এবং রেকি কারা কারা করে একটু এইগুলো একটু তুমি বলো। হ্যাঁ এতদিন হয়ে গেছে আমার মনে পড়ছে না। না জানুয়ারি মাসে বলছি কি বলছো? অ্যাকচুয়ালি আমাদের ছবিটার মধ্যে যেটা সজলদা জিজ্ঞেস করছিল, অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস অনেক ছিল, কিন্তু আমরা মজা করে কাজটা করেছি বলে মানে চ্যালেঞ্জ হিসেবে মনে পড়ে না। কারণ আমাদের অরিজিনালি যার আর কি আমাদের ছবিটার সিনেমাটোগ্রাফি করার কথা ছিল, সে একটা প্রফেশনাল কারণে মানে একটা ডেটের সমস্যার জন্য সে করতে পারে না। তো প্রথমবার যখন আমরা রেকি করতে গেছিলাম, তো তখন শুভ শাহ ওর করার কথা ছিল আমাদের ছবিটা সিনেমাটোগ্রাফি। ও, আমি, অর্পিতা এবং কথাকলি আমাদের ছবিতে অভিনয় করেছে, এবং ডিরেক্টরিয়াল টিমও কাজ করেছে। ওর চরিত্রটা নিয়ে আমি এখানে খুব একটা কিছু বলবো না, ওটা একটা সারপ্রাইজ। তো আমরা মিলে গেছিলাম, এবং গিয়ে গ্রামটা দেখি ঘুরে, এবং খুব অবাক লাগে, কারণ আমি খুব বেশি গ্রামে যে থেকেছি বা খুব যে আমার মানে গ্রামের জীবন সম্পর্কে ইয়ে রয়েছে তা নয়, মানে অভিজ্ঞতা রয়েছে তা নয়, কিন্তু পড়েছি প্রচুর গল্পে, প্রচুর সাহিত্যে গ্রামের ব্যাপারে পড়েছি, এবং তার ফলে একটা ছবি তৈরি হয়েছে মনের মধ্যে। তো ওই গ্রামটা গিয়ে সামহাও সেই ছবিটা যেন মানে মন থেকে চোখের সামনে চলে এলো। তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে মিলে গেছে তোমার হ্যাঁ, মিলে গেছে। এখানে মাঝখানে একটা প্রশ্ন আসছে আমার মনের মধ্যে, আবার ঢুকবো ওর কাছে। সেটা হচ্ছে যে ওই গদবাঁধা প্রশ্ন একটা আছে না, যে তোমার কি ছোটোবেলা থেকে সেই ডিরেকশন দেওয়ার জন্য একটা ব্যাপার তৈরি হয়েছিল, হয় না আকর্ষণ ছোটোবেলা থেকে ছিল, ডিরেকশন দেবো এরকম ছিল? না না, এটা পরে তৈরি হয়েছে। মানে ডিরেকশনটা কী হয় ছোটোবেলায় বুঝতাম না খুব একটা, মানে সিনেমা টিনেমা দেখতাম যেগুলো আর কি মানে কমার্শিয়াল সিনেমা, গান টান হলে ভালো লাগতো, কিন্তু মানে নিজে ছবি করব মানে ডিরেক্ট করবো, যে ডিরেক্টর কী কাজ এত কিছু বুঝতাম না। যেটা ছোটোবেলায় ভালো লাগতো সেটা হচ্ছে প্রচুর গল্প পড়তে ভালো লাগতো, গল্পের বই পড়তে খুব ভালো লাগতো, এবং ভূতের গল্প করতে খুবই ভালো লাগতো। এই গল্পটা তো ভূত বেস্ট। এই গল্পটাকে ভৌতিক গল্প হিসেবে বলা যেতে পারে, কিন্তু লিখছি ওরকমভাবে অনেক জায়গায় আমি দেখলাম যে কিন্তু এই গল্পটা আসলে যে কিসের গল্প সেটা যতক্ষণ না দেখা হচ্ছে আমার মনে হয় এটা একটু এক্সপ্লেন করাটা কঠিন। অবশ্যই আমার যে ওই ভৌতিক গল্প পড়ার যে ছোটোবেলার অভ্যেস বা ভালো লাগা, সেটার একটা প্রতিফলন রয়েছে। সুতরাং যাই হোক, কথাটা ফেরত আসি যে না মানে ভয়ের একটা বিষয় আছে, কিন্তু সেই ভয়টা ভূতরা নয়, সেই ভয়টা কী থেকে আসছে সেটা ছবিটা দেখলে আর কি ভালো বোঝা যাবে। যাই হোক, আবার ফেরত আসি ওটায় যে না ছোটোবেলা থেকে ডিরেক্টর হবো সেটা ভাবিনি। কলেজে পড়াকালীন কিছু ছবি দেখে, যেই ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে যে শুধুমাত্র বিনোদন নয়, তার বাইরেও হয়তো একটা বিষয় রয়েছে যেটা সিনেমার থ্রু দিয়ে আর কি অ্যাড্রেস করা যায়, এবং তার ফলেই আস্তে আস্তে সিনেমার প্রতি ঝোঁক। আমার পড়াশোনা ইঞ্জিনিয়ারিং, চাকরি করতাম আইটি সেক্টরে, সেখান থেকে বেরিয়ে এসে
এই ছবি বানানোর জার্নি। বেশিরভাগ ক্ষেত্রেই তাই শুনছি এখন, মানে সায়েন্সের ছেলেমেয়েরা। মিস করে গেল, টিভিএফও কাজ করেছে। হ্যাঁ মানে মিস করিনি, মানে ছবি বানানোর জার্নির ফার্স্ট স্টেপটা ছিল টিভি। ওয়ান অফ দ্য পার্ট আর কি। হ্যাঁ মানে বম্বের একটা বিখ্যাত প্রোডাকশন হাউস, তো ওখানে আমি প্রায় 4-5 মাস মতো কাজ করেছি। বাহ, অসাধারণ। এবার যেটা অদ্রিতা বলছিল মানে গ্রামের সম্বন্ধে, এবারে সেখানে মানে জায়গাটা তো এক তো লোকেশন ম্যাচ করে গেল, এইবারে বাদ বাকিটা কি ম্যাচ করলো? মানে এই যে তোমরা কি কাজ করবে সবাই, একটা কমফোর্টের ব্যাপার থাকে না এখন হিরো হিরোইনদের? আমার মনে হয় কোন জায়গায় যাবো, হ্যাঁ। বাথরুমটা এরকম বা এটা ওটা, এগুলো হয় না? আমার মনে হয় এটা আমাকে না প্রশ্ন করে ওদেরকে প্রশ্ন করা ভালো, কারণ আমিও ভাগ্যক্রমে এসেছি কোনোভাবে। ওকে 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 সেটা নিয়ে একটু আগে আলোচনা হচ্ছিল। ওকে। তুমি তো অভিনয় করেছে, তোমার তাই অ্যাকচুয়ালি ভাগ্যক্রমে হয়েছে আর কি এক্সাইলটাই, ওই জন্য এক্সাইলকে আমরা অনেক সময় লাকি বলছি আর কি, এই আর কি। না না আমাদের মানে যারা কাজ করেছে সবাই কি সেরকমই? একদমই মানে সম্মান চুজই করেছিল ওইভাবে, যাদের গিয়ে ওখানে কোনো প্রবলেম হবে না, যারা এইগুলো আরও অন্যরকমভাবে ফেস করে গেছে এদের কাছে এটা কিছুই না। আমরা মানে যখন ও ডিসাইড করে কাজটা করব, ওখানে লোকেশানগুলো একটা গ্রুপ বানিয়েছিল হোয়াটসঅ্যাপে, গ্রুপে লোকেশানগুলো পাঠাতো। ওই লোকেশান দেখার পর আরে মনে হয়নি যে হ্যাঁ ঠিক আছে ঠান্ডা তারা কম্বল হলেও চলবে, কোথাও একটা থেকে যাবো আর কি, ওটাই এক্সপিরিয়েন্স। আরে বা নিজের বাড়িতে তো ওরমভাবে থাকি, ওখানে গিয়ে থাকার তোমার মনে হয় না, ওটাই তো একটা এক্সপিরিয়েন্স। ওই মাটির গন্ধটা না পেলে এই চরিত্রটা হয়ে ওঠা তো ডিফিকাল্ট, এটা একটা ব্যাপার। আমাদের কারোর কোনো প্রবলেম হয়নি, ইভেন টিমে অনেকজন মেয়েরা ছিল কাজটার ক্রু মিলিয়ে, ইভেনচুয়ালি তাদের অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, তাদেরও কোনো প্রবলেম হয়নি এবং তারা আমাদের সাথে নির্বিশেষে ছিল। আমরা শুটিংয়ের পরে রাত্রেবেলা আড্ডা গল্প মারতাম, জায়গাটাও খুব মানে একটু ভৌতিক লোকেশনের মতো আর কি। আমরা যে জায়গাটা থাকতাম একটা গ্রামের মাঝে একটা ক্লাব মতো করা, ওই ক্লাবের একটা বড় সাইজের ক্লাব আর কি। ক্লাবে আমাদের 3-4খানা রুম নেওয়া হয়েছিল, সেই রুমের মধ্যে আমরা থাকতাম আর কি, ডিভাইড করে করে, এখানে এই 4 জন, এখানে 5 জন করে। এবং সেই ক্লাবে যে বারান্দাটা ছিল তার পেছন থেকে বারান্দাটা, এবং বারান্দা থেকে জাস্ট কিচ্ছু দেখা যায় না, জাস্ট ঘুটঘুটে অন্ধকার, পুরো বাঁশবন আর শিয়ালের ডাক, মানে লিটারালি সে মানে খুব অটোমেটিক্যালি হন্টেড পুরোটাই লাগছে আর কি। এটাই তার ফলে এতটাই মজা করেছি আমরা ওই সকালবেলায় ঠান্ডায়, ভোরবেলা সবাই উঠে মেকআপ নিয়ে অন স্পট অন টাইম প্রত্যেকে পৌঁছানো, এবং এতজন রেডি হচ্ছে, এবং বলতে গেলে 2টো ওয়াশরুম আমরা ইউজ করতাম প্রায় 15 জন। আচ্ছা, সবাই অন টাইম, অন টাইম গিয়ে আমরা অন টাইম শেষ করেছি। প্লাস হচ্ছে তোমাদের তো একটা শিডিউল ছিল স্বাভাবিক। অ্যাবসলিউটলি, আর যখন ইন্ডিপেন্ডেন্ট কাজ হচ্ছে তখন শিডিউল কমে গেল। শিডিউলের আরো বেশি শীতকাল যেহেতু আলোর একটা ব্যাপার থাকে, যে আলোটা একটা লিমিটেড টাইম পাওয়া যায়, এবং একটা সময় দিনের আলোটা তো হার্ড লাইট থেকে শ্যুট করা যায় না, তো শিডিউলটা তো একটু টাইট শিডিউল ছিল। এবং আমাদের মানে ভৌতিক গল্প বলে যে শুধুমাত্র রাতের দৃশ্য ছিল এরকম নয়, দিনের দৃশ্যও প্রচুর ছিল। তো মানে হ্যাঁ, অন টাইম হওয়ার একটা তো মানে আসলে এই না, এই বিষয়গুলো নিয়ে কাউকে কখনো বলতে হয়নি শ্যুটটার সময়। এক্স্যাক্টলি তাই, বরং উল্টোটা হয়েছে যে টিমের লোকজন বলেছে চলো শ্যুটে যাই, আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আস্তে আস্তে। মানে তাদের তাগিদটা আমার থেকেও বেশি ছিল। বাহ, অসাধারণ। এবারে ধরো যখন ছবিটা তুমি ভাবলে শুরুতে, লোকেশন হলো, এই লোকেশনের গল্প পেয়ে গেলাম, টাকার কথা কি হলো? মানে টাকাটা তো মেন, মানে যেটা এটা আমার খুব জানতে ইচ্ছা করে, মানে সবার যারা যাদের বানাতে ইচ্ছা করে একই প্রশ্ন, যে টাকাটা কোত্থেকে আসবে, এটা কি হলো? এক্ষেত্রে একজনের কথা বলবো, মিস্টার অভিজিৎ বড়ুয়া, যিনি এই ছবিটির প্রযোজনা করেছেন। উনি সম্প্রতিকালে প্ল্যাটফর্ম 8-এ একটি ওয়েব সিরিজ হয়েছে নন্দিনী মার্ডার কেস বলে, সেটিরও কো প্রডিউসার ছিলেন, এবং উনি আরও ডিরেক্টরদের সাথে বিভিন্ন প্রজেক্টসে কাজ করছেন। তো ওনার সাথে আমার একটি মানে পুরনো সম্পর্ক ছিল, কারণ আমার একটি শর্ট ফিল্ম আগে উনি করেছিলেন প্রডিউস, যেটি আড্ডা টাইমসে রয়েছে। তো সেই জায়গা থেকে উনি মাঝখানে ওনার সাথে অনেকদিন আমার যোগাযোগ ছিল না, কোভিডের ফলে, যেহেতু উনি আসামে থাকেন। তো উনি গত বছর কলকাতা আসেন, তখন বলেন যে চলো একটা কাজ প্ল্যান করা যাক। কিন্তু উনি সম্পূর্ণ স্বাধীনতা আমাদের দিয়েছিলেন, যে তোমরা যা চাইছো তাই করো, আমার সেখানে কোনো মানে ইয়ে থাকবে না, আমার সেখানে কোনো রকম বক্তব্য হয়তো থাকতে পারে, কিন্তু সেটা চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। মানে আমাদের ক্রিয়েটিভ ডিসিশনটা আমাদের ওপরেই উনি ছেড়েছিলেন। শুধু একটাই জিনিস উনি বলেছিলেন, এবং আমার মনে হয় এই জিনিসটা, যেহেতু আমরা ইন্ডিপেন্ডেন্ট ছবি নিয়ে কথা বলছি, এটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা যারাই ইন্ডিপেন্ডেন্ট ছবি করছে সবাই একটু মাথা রেখে করলে পরে সবার পক্ষেই একটু সহজ হবে,
যে বাজেটটাকে এমন জায়গায় রাখার চেষ্টা করো যাতে সেটা আমার খুব বেশি ক্ষতিগ্রস্ত না হতে হয়। তারপরে তুমি তোমার ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে যেটা চাইছো সেটা বানাও। ঠিক। আমরা কিন্তু সেটাই করেছি। কারণ মিনিমাম একটা যদি ওই মানে মাথায় থাকে চেঞ্জটা যে আমার এই কী বলে ওগুলো স্যাটেলাইট রাইটস, মানে এইগুলোতে অন্তত যদি উঠে যায় এটা ওটা করে, তোমরা তো তখন ভাবোনি হয়তো যে এখানে পাঠাবে এই বিষয়। কিচ্ছু না তখন কোনো ভাবনা ছিল? কিচ্ছু ভাবা ছিল না, এখন কিচ্ছু ভাবা ছিল না। আমি এখনো ভাবি আমরাও ভাবতে পারছি না যেটা হয়ে গেছে। ইভেন winner এটা আমরা ভাবতে পারছি। শুটিং তো মানে ছেড়েই দিলাম, ডাবিং যখন চলছে তখন প্রায় কাট রেডি, তখন অবধি ভাবা যায়নি এটা যে এখানে যাবে এখানে পাঠাবো। খুব র্যান্ডাম ভাবে এটা পাঠিয়েছিল। আমরা খুব নিজেদের আছে 100% যেটা হয় তার থেকে বেশি দিয়ে আমরা খুব ভালোবেসে কাজটা করেছি সবাই। মানে এইটা দেখে না সত্যি এটা অবাকই লাগছে, লটারির মতন আর কি কোথাও একটা। কিন্তু না, লটারিতে তো পুরোটাই ফেটের উপর, এখানে ফেট কাজ করেছে। সেটা হচ্ছে যে মন দিয়ে কাজ করলে, তার মানে ভালো কাজ করলে সেটা কিন্তু তার মানে রেকগনাইজড হয়। এই যে ধারণাটা আমাদের একটা হয়ে যায় দিনের শেষে, যখন কিছু হচ্ছে না যে আদৌ কি হবে ভালো কাজ, তো তার মানে তো হচ্ছে। হ্যাঁ, একদম ওই বিশ্বাসটা তৈরি হয়েছে। সম্মানের উপর তো আমাদের বিশ্বাস ছিলই, বাট তুমি আর সম্মানের আমাদের উপর বিশ্বাস ছিল। এই ছবিটা বাদ দিয়েও আমি তোমার কাছে একটা প্রশ্ন করছি ইন্ডিপেন্ডেন্ট ছবির বিষয়ে। সেটা হচ্ছে তুমি তো অনেক এরকম কাজের সঙ্গে যুক্ত, তুমি কি এখনো আশার আলোটা দেখতে পাও? অবশ্যই, নইলে আমি এই কাজটা করতাম। মানে তোমার ইচ্ছে করে না একটুখানি বড় ছবিতে? প্রচন্ড ইচ্ছা করে, ওটাও করব আমি, ওকে, এবং ওটা করেছিও আমি অলরেডি, ওটাও করব। আর আমি চাই যে আমি আরও ইন্ডিপেন্ডেন্ট যারা ডিরেক্টর আমি তাদের সঙ্গেও কাজ করব। কি মানে ওই একটা বিষয় যে কাজটা ভালো হতে হবে। তুমি আমাকে একটা ভালো স্ক্রিপ্ট দাও, ভালো জায়গা দাও, আর আমি সারা জীবন কাজ করব। এখানে একটা জিনিস আমার প্রশ্ন তোমার কাছেও, ডিরেক্টর হিসেবে অ্যাক্টর হিসেবে প্রশ্ন, সেটা হচ্ছে যে কি মনে হয় বলো তো তোমাদের? সেটা হচ্ছে তোমরা তো অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করো বা সামনে করবে, যত মানুষ উপরে যায় তত কি তার এই যে ক্রিয়েটিভ যে ব্যাপারটা লিবিডো, এটা কি কমতে থাকে? না, এটা ডিপেন্ড করে, এটা সত্যি ডিপেন্ড করে যে একটা মানুষ সে তাকে নিজেকে সাজানোর জন্য সময় দিচ্ছে। মানে শুরুর দিনটা এই যে সম্মান আজ আর সম্মান 15 বছর পর, না এটা বলছি না, মানে আমি জাস্ট একদমই অবশ্যই, মানে এটা ডিপেন্ড করে যে কি সেই ব্যক্তিটা কি, তার মানে সে চাইছেটা কি, সে কি সত্যি তার যেটা 15 বছর আগে করেছিল সেটাকেই কন্টিনিউশনে রাখতে চায় বা তার থেকে বেটার করতে চায়, নাকি চলো ঠিক আছে হয়ে গেছে, লোক চিনে গেছে, এখন আমি একটা নাম, আমি যেটা করব সেটাই লোক দেখবে, সেই মেন্টালিটি তৈরি হয়ে গেছে। একদম, এটা তো এটা লাগবে হয়ে গেল। একদম এরকম তো অনেকগুলো মেন্টালিটি ভ্যারিয়েশন কাজ করে, কিন্তু আমাদের জন্য কোনোদিনই সেটা নয়। আমাদের কাছে সবসময় যে আমরা কালকে আমাদের কম্পিটিশনটা মনে হয় আমাদের নিজেদের জন্য। একদমই তাই, আমি আমার কম্পিটিটর, আমি কালকে যেটা করবো আমি চেষ্টা করবো আগামীকাল যাতে কালকের থেকে বেটার করতে পারি। ইভেন আমি ওর যোগাযোগ সিনেমাটা করেছিলাম, আমার সেই অভিনয় ভালো লাগেনি, আমার কোনো না কোনোভাবে মনে হচ্ছিল যে সম্মান যেন আরেকটা আমাকে সুযোগ দেয়। মানে আমাদের সবসময় থাকে যে আমি যাতে ওটার থেকে আরও বেটার কিছু একটা করতে পারি, এবং এই ক্যারেক্টারটা আমার কাছে আসে, আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড জ্বর, তার মধ্যে আমি কী করে সেটা ওরাই বলবে, আমি জানি না কি করেছি, বা দর্শক বলবে। হ্যাঁ, বাট এটাই তোমার কাজ নিয়ে, এটা তো আমি নতুন করে কি বলবো, সেম প্রশ্ন যেটা ওদের কাছে করছিলাম, যে তোমার কি মনে হয় বলো তো, যে কী হয় ক্রিয়েটিভ পার্সনসে, নট অনলি ডিরেক্টর, নট অনলি অ্যাক্টার্স, অনেকের ক্ষেত্রে কিন্তু কমে আমরা দেখি যে সে সেই জায়গাটা বিলং করছে না, বা যেটা দিয়েছে আমাদেরকে দিয়েছেন সেটা হয়তো আজকে দিচ্ছেন না, সেটার কারণ কি মনে হয়? আসলেই কারণটা আমাদের পক্ষে জানা তো সম্ভব না, কারণ আমরা সেই জায়গাটা এখনো পৌঁছইনি। আমরা স্পেকুলেট করতে পারি কয়েকটা কারণ, তো সেইটার স্পেকুলেট করে যদি বলতে হয় তাহলে আমার মনে হয় একটা সাফল্যের পরে মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে তার চারিপাশে প্রচুর স্তাবক হয়ে যায়, এবং স্তাবক হওয়ার ফলে যেটা হয় যে তার ভাবনা চিন্তাগুলো ঠিকঠাক ফিল্ট্রেশন হয় না, যে সে যেটাই বলছে সবাই বলে এটাই খুব ভালো। এখন আমরা অ্যাটলিস্ট যেই পর্যায়ে আছি, আমরা একে অপরের কোনো কিছু কাজ ভালো না লাগলে সেগুলোকে বলতে পারি। এবার এই ফিল্টারিংটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমার মনে হয় তাদের পক্ষে একটু অসুবিধা হয় জাজ করা, যে তাদের চিন্তাভাবনাগুলো সেটা গ্রহণযোগ্যতাটা কোন জায়গায় আছে। এবং সাফল্যের সাথে সাথে আরেকটাও জিনিস হয়, সবার ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই হয়, যে একটা মাটির কাছাকাছি থেকে একটু দূরত্ব তৈরি হয় হয়তো। সুতরাং আমার মনে হয় যে অডিয়েন্স ছবি দেখবে তাদের থেকে বেশি দূরত্ব যদি যারা বানাচ্ছে তাদের হয়ে যায়, তখন একটা মানে আস্তরণ পড়ে যেতে পারে। তোমার কাছে আরেকটি প্রশ্ন আমার এই মুহূর্তে আসছে, যেহেতু রিসেন্ট আমি বাংলাদেশের কিছু কাজ দেখতে পাচ্ছি, মানে দেখছি এই নতুন ওটিটির সুবাদে,
আমার পার্সোনালি ভালো লাগছে, তোমার কেমন লাগছে? কেমন লাগছে বলবো না, আমি ডিরেক্ট বলবো যে বাংলাদেশের একটি কাজই আমার এই ছবিটা করার জন্য ইন্সপায়ার করেছে। নাম নিয়েই বলবো, নুহা সুমানের একটা ওয়েব সিরিজ আমি দেখেছিলাম, পেট কাটা সহ বলে। কাটা সব ওইটা দেখার পর আমার মনে হয়েছিল যে বাংলায় এত ভালো ভালো ভূতের গল্প রয়েছে, এত লোককথা রয়েছে, সেগুলো নিয়ে তার মানে এরকম কাজ হতে পারে, তাহলে আমরা কেন করবো না? তো বাংলাদেশের কাজ আমায় ভালো খারাপের ঊর্ধ্বে গিয়ে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং যোগায় আরও ভালো কাজ করার জন্য। মানে এক্ষেত্রে অ্যাক্টর অ্যাক্ট্রেস তো মানে অ্যাক্টারই বলছি, এখন তো ডিফারেন্স নেই, অ্যাক্ট্রেস এসব আমরা নেই। কিন্তু একটা কথা বলি, এটা আমার বলা উচিত, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু শুধু যে আমরা অ্যাক্টিংই করেছি তা না, পুরোটাই করেছে। আমরা ও বিটিএস তুলেছে, মানে ঠিক আছে, ইটস লাইক থিয়েটার। একদম থিয়েটার, হ্যাঁ থিয়েটার মানে থিয়েটার বলবো তো, 100%। হ্যাঁ থিয়েটার, হ্যাঁ মাল ঠিক আছে, বয়ে নিয়ে গিয়ে নিজেই আবার মেকআপটা আবার তারপর সবাই করে না, সবাই এখন সবাই করে করে না, না, হ্যাঁ। ঠিক। তো আমি ওই জন্য আমি না সিনেমাকে আলাদা করে দেখি না, আমার সিনেমাও আমার কাছে ভীষণ কাছে। আমি সিনেমা বেশি ভালোবাসি থিয়েটারের থেকে অনেক, আমি থিয়েটার করি তাও আমি থিয়েটারের থেকে অনেক বেশি সিনেমাকে ভালোবাসি, ঠিক আছে, হ্যাঁ। এবং আমি সিনেমায় মিলেমিশেই করাতে বিশ্বাসী, ঠিক আছে। এবং সেখানে ও যেমন বিটিএস করেছে, মানে নিজের কাজের, ইভেন একটা সব থেকে মজার ঘটনা, ও যেদিনকে শ্যুট করেছে সেদিনকারই কোনো বিটিএস নেই, আচ্ছা, কারণ ও সেদিন ইনভলভ ছিল। হ্যাঁ, এইরকম আমরা একটু আগে আলোচনা করছিলাম, হ্যাঁ। তো এইরকম যেমন ত্রিগুণা হচ্ছে আর্ট ডিরেক্টর এই সিনেমার, ও তো গ্রামের একটা লোককেও ছাড়েনি, এর বাড়ি থেকে হ্যারিকেন, তার বাড়ি থেকে অমুক, সে নিয়ে এসে মানে বলে অ্যাসেম্বল করে একটা আর্ট ডিরেকশন করেছে। এভাবেই ওর কাজটা করেছে। এরপর যদি পঞ্চায়েত ইলেকশনে ত্রিগুণাকে দাঁড় করানো, ওই না জিতে, ওই যায় গ্রামে, ওরকম বিষয়। হ্যাঁ, তো তারপরে কি আমার প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, মানে অ্যাকচুয়ালি আমার ওই টাইমটা চলছিল, আমি কাশছিলাম, ক্রমাগত কাশছিলাম, ঠিক আছে, ওই টাইমটা, হ্যাঁ, কত রাত্রির অবধি, মানে হ্যাঁ 3টে, হ্যাঁ মাঠের, খোলা মাঠের মধ্যে আমি আবার কি পরে, আমি একটা ওই থান শাড়ি উইদাউট ব্লাউজ, তাহলে তো আরো ঠান্ডা, মানে হ্যাঁ থান শাড়ি উইদাউট ব্লাউজ, ঠিক আছে, আমি করে কাঁপছি গিয়ে, আর গরম চা আমার বাবা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হ্যাঁ, কারণ আমাদের পুরো পরিবারটা অ্যাকচুয়ালি লাইন প্রোডিউসিং এ ছিল, ওকে, ঠিক আছে, পুরো পরিবারটা লাইন প্রোডিউসিং, হোম প্রোডাকশন বলবো তাহলে, তাই তো? হ্যাঁ, আমাদের হোম প্রোডাকশন, আর ও ডিরেক্ট করেছে আর কি, এরকম একটা বিষয়। তো এইরকম মানে ভাবে শুট হয়েছে, সবাই সবটা করেছে, মজায় মজায় মজায়, কিন্তু সবাই সবটা করেছে, হ্যাঁ সবাই 100 কি, এটা কি 100, এটা 100-এর থেকে অনেক বেশি। এই যে বলছো রাত্রেবেলা শুট, হ্যাঁ রাত্রিবেলা 3টে 4টে, আমাদের 3:30 লাস্ট র্যাপ আপ হয়েছে 3:30। তোমার ভাগ্যটা ভালো, কারণ হচ্ছে অন্যরা এখানে হলে বলতো ব্যাক আপ টাইম হয়ে গেছে, শিডিউলে এতক্ষণ ছিল না শিডিউল। এখানে দুটো বিষয় আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি সেটা বলবো, সেটা হচ্ছে যে কলকাতার বাইরে গিয়ে বা হোম টাউনের বাইরে গিয়ে শ্যুট করার একটা মজা আছে, যে আগে প্যাক আপ করার জন্য কেউ বলে না, কারণ আগে প্যাক আপ হলেও তাকে ওখানেই ওয়েট করতে হবে, স্টে তো তাকে করতেই হবে, কিছু করার নেই। তো আরো একটা মজার ব্যাপার, সম্মান এখান থেকে খুব চালাক, এমন বন্ধু বান্ধব করে নেয় কাস্টের সাথে, তারা না বলতে পারে না, তাই না? এটা সম্মান প্রচন্ড চালাক, এটা তো খুব খুব, ইভেন ও আমাকে ফোন করে বলছে যে আদ্রিতা তুমি তো যোগাযোগও কিছু নাওনি, এটাতে অন্তত নাও, ও আমায় বলছে, আমি কি বলবো, হ্যাঁ মানে টাকার কথা মানে আমাকেই বলতে হয়, ওরা নিজে থেকে বলে না, এমন রিলেশন পৌঁছে গেছে। এইবার প্রশ্ন না, আমার বেশ জানতে ইচ্ছে হচ্ছে, ভালো লাগছে, মানে তোমাদের তো পিকনিক হয়েছে, রেগুলার পিকনিক হয়েছে, মানে শীতকাল অত রাত অবধি, তো এই পিকনিক সিরিয়াসনেসের অভাব হয়নি এটা করতে গিয়ে? আমরা তো খুব কাজ নিয়ে, তার একটা কারণ আছে, তার কারণটা হলো আমরা কলকাতায় ওরই বাড়িতে আমরা 7 দিন ওয়ার্কশপ করেছিলাম, এইটার জন্য, এবং 7 দিন ওয়ার্কশপটা আমরা খুব থিয়েট্রিক্যাল প্যাটার্নে করেছিলাম, মানে আমরা ওয়ার্ম আপ থেকে শুরু করেছিলাম, প্রথম যে ধরেই স্ক্রিপ্ট পড়া বা ডায়ালগ থেকে শুরু করাটা করিনি। মানে ওখানে তো এরকম কেউ ছিল না যে তার রেডি এসে পাশে রেডি এসে বলে যাচ্ছে না না দাদা এই শটটা যাবে, একদমই না, এটা তো নয়, সবাই সবার জায়গা জানতো, এইটাই মানে আমি জানতাম আরেকজন কি করবে, ও জানতো সে কি করবে, ওটাই চেন ওয়াইজ ছিল, মানে স্ক্রিপ্টটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা অ্যাক্টারের প্রথম থেকে লাস্ট অব্দি পুরো সড়গড় ছিল, ওয়ান্ডারফুল, কোনো প্রবলেম হয় না। আর আমরা 7-8 দিন ওয়ার্কশপ করেছিলাম। তুমি এই যে প্রসেসটাই করলে কাজ, মানে যেটা সত্যি সবার ইচ্ছে করে আমাদের করতে বারবার, কিন্তু পরে তো এরকমভাবে আর পারবে না, পারবে কি এরকমভাবে করতে? আমি চাই এরকমভাবেই করতে সব সময়, আমি খুব একটা প্রসেসটা বদলাতে চাই না, কারণ
আমার নিজের একটা কমফর্ট জোনও এর ফলে তৈরি হয়েছে, যে যাদের সাথে কাজ করছি তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলে পরে আমার মনে হয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে যেটা হয় সেটা হচ্ছে যে তারা ওই যেটাও বললো 100-এর অনেক বেশি পার্সেন্টেজ এফোর্ট সেখানে দেয় আর কি। কারণ তারা শুধুমাত্র সেটা মানে নিজেদের কেরিয়ার অথবা টাকা পয়সার জন্য করছে না, তারা একটা সম্পর্কের জন্য কাজ করছে, তারা নিজেদের ভালোবাসার জন্য কাজ করছে, নিজেদের প্যাশনের জন্য কাজ করছে। তো সেই মোটিভেশনটা যদি টিমের মধ্যে থাকে তাহলে পরে জিনিসটা অনেক সহজ হয়। তো আমি চাইবো না এটা বদলাক। মানে এখানে আমি একদম সহমত বিশ্বাস করো এই বিষয়টার সাথে, কিন্তু এই রিসেন্ট টাইমসে এতগুলো আড্ডা দিয়ে সবার সাথে মনে হয়েছে কোথাও গিয়ে সবাই না পাজল, এটা সবাই ভাবে যে আমি হ্যাঁ আমার ইচ্ছেটা অ্যাক্টিং অভিনয় আমি ডেডিকেটেডলি করবো, কিন্তু কোথাও না কোথাও গিয়ে টাকাটা ঢুকে যাচ্ছে ভেতরে। আমি তাদের কথা দেখলাম, তারা ছোটো কাজ করতে গেলে, ছোটো কাজ মানে আমি বলছি কম বাজেটের কাজ করতে গেলেই ভাবছে যে আমি এই 3,000 টাকা করবো, 2,000 টাকায় কাজ করবো। তাদের কিন্তু মাথায় এটা ঢুকে গেছে, কারণ তারা বেশ বড় কিছু করতে এসছে। এখন আমি জানি না এই মাইন্ডসেটটা ঠিক কি ভুল, তোমাদের কি মনে হয়? তোমরা তো অনেকদিন স্ট্রাগল করছো। স্ট্রাগল ব্যাপারটা নয় তো, হ্যাঁ ডাকো ডাকো। স্ট্রাগল তো বিষয়টাই নয় না। স্ট্রাগল ভাবলে স্ট্রাগল, ঠিক। নাহলে স্ট্রাগল কোথায়? মাথার বিষয় পড়ে একদমই। আমার থেকে অনেক আগে থেকে ওরা দুজনে কাজ করছে। এটা যদি প্রসেস হয়, হ্যাঁ যেটা তুমি করছো হ্যাঁ, স্ট্রাগল না, মানে ধরো এটা একটা প্রসেস, এটা তো ভালো লাগছে। হ্যাঁ, আর আমি কিন্তু বড় কাজ করতেই এসেছি। এই বড় তথাকথিত যে বড় কাজ, এটাও তো বড় কাজ। এটাও বড় কাজ, আজ হয়ে গেছে, বড় তো হয়ে গেল। হয়ে গেল তো, এত বড় হয়ে গেল। হ্যাঁ, বড় মানে কিসে বড়? টাকায় বড় Basically আমরা বলি না, মানে না ভাবে বড়। বেসিক্যালি আমরা যেটা বলি না যে হ্যাঁ নুন ছাড়া কাজ হবে না, নুন কিভাবে হয়? আর নুন থেকে তো নুন হয়। এই জায়গাটা যে ভেঙেছে এই প্রথমবার, মানে কোথাও একটা একদমই হলো। একদমই। এর আগে একজন হ্যাঁ, ভেঙেছিল, আরেকটা নাম আছে, অনুরাগ কাশ্যপ। হ্যাঁ ওটা তো। তো অনুরাগ কাশ্যপের মতোই দেখতে কিছুটা। একদম, হ্যাঁ, তো আমাদের বাংলার সম্মান রয়, একদম। ও নিজের আইডেন্টিটি তৈরি করেছে, নামটাও দেখো, সম্মান সম্মান, exactly. অর্জন করেছে এবং সবাইকে আমাদের সম্মান দিয়েছে। নামের চাপ আছে কেন? এই কাউকে যদি এই নামটা বজায় রাখাই চাপ। নামকরণের সার্থকতা। তোমার নামটা নিয়ে একটা প্রশ্ন আসছে, এই যে তুমি বাইরে গেলে মানে গোয়া বা একটু হিন্দিভাষী যাদের মধ্যে গেলে, সম্মান কি উচ্চারণ কি করে করছিল? সম্মানটা ওদের বলে দিলে ওরা বুঝতে পারে, না হলে ওরা ঠিক ওটা কি যে ওরা বুঝতে পারে না। মানে স্যান্ডম্যান ফ্যান্ডম্যান যা পারে বলে দিচ্ছে। তো সালমান থেকে শুরু হয়ে স্যান্ডম্যান অব্দি সবকটা বলেছে। তবে এটা বেশ ভালো লাগছে যে ও এতটা শান্ত, বিশ্বাস করো। না সবাই শান্ত আমরা, কিন্তু তার একটা মিস্টিভাস ব্যাপার আছে আমাদের। সম্মানের একটা আলাদা ব্যাপার আছে, সেটা হলো শটের মাঝে শটটা ঠিক হয়েছে কিনা বুঝতে পারি না আমরা। এতটাই এক্সপ্রেশন নেই, এত মানে একদম একেবারে লেস। মানে ভালোতেও সেম, খারাপেও সেম। খারাপ হলে কেটে দেবে, ভালো যদি হয় আমি যদি জিজ্ঞেস করি যে সম্মান ঠিক আছে শটটা, হ্যাঁ পরের শট যাবো, মানে কনফিউজ, মানে একটা কি করা উচিত। ভালো পরের শট যাবো। এটা প্রথম ওর সাথে কাজ করতে মানে একদম ওই লেভেলটায়, একদম বেসের লেভেলটায় বেশ ভালো। তারপরে এমন না যে মজা করেন না, সেটা না, আস্তে সেটা তো- আস্তে কোলে লেয়ারটা। আস্তে আস্তে না, ও টুকটুক না শুটিং এর মাঝে সব থেকে বেশি মজা ওই করে, এটা ওই করে। টুকটুক করে ছাড়ে। নতুনদের জন্য প্রশ্ন, মানে তোমার কাছে যেটা আমার মাধ্যমে জানতে পারবে সেটা হচ্ছে যে এই যে তুমি ভাবলে, করলে, জিতলে, সরি, তো এরকম নতুনরা কিভাবে ট্রাই করবে, কি করবে, এই যে ফিল্ম বাজার একটু যদি খুলে ওদেরকে বলো। তার আগে আমি এই স্টেটমেন্টটার সাথে একটু দ্বিমত পোষণ করব যে ভাবলে করলে জিতলে। ভাবার করাটা প্রায় 7-7.5 বছরের ছিল। একটা অ্যাওয়ার্ড জিতেছি এতদিনে এসে, ঠিক আছে, তো সেটা তো মানে অ্যাওয়ার্ডটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ফিল্ম বাজারটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বলতে চাই। তার কারণ হচ্ছে যে এই যে 7-8 বছর ধরে কাজ করছি, একটা প্ল্যাটফর্মের খুব অভাব হচ্ছিল, যেখানে গিয়ে যদি বলি যে একটা কাজ রয়েছে আপনি একটু দেখুন, দেখে মূল্যায়ন করুন, ওই দেখাটাই যে মানুষ দেখবে সেই সুযোগটাই পাচ্ছিলাম না, ঠিক আছে। এবং তার জন্য আমি কাউকে দোষারোপ করি না, কারণ এমন অ্যাকচুয়ালি আমার সাথেও ঘটে যে অনেক ইয়াং ফিল্ম মেকার বা ছবি বানাতে চায়, তারা অনেকে আমায় যোগাযোগ করে এবং ছবি পাঠায়, প্রত্যেকটা দেখে উঠতে পারি না। আমার নিজেরও একটা মানে সময়ের অভাব রয়েছে, তার মধ্যে থেকে চেষ্টা করি যতটুকু দেখা যায়। তো সেরকম আমি যাদের অ্যাপ্রোচ করছি তাদেরও নিশ্চয়ই সেই সমস্যাটা রয়েছে। কিন্তু ফিল্ম বাজার এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে যদি পাঠানো হয় কোনো কাজ, ওরা দেখবে। সেটার প্রমাণ হচ্ছে যে আমাদের এই ছবিটা, সেই ছবিতে না কোনো মানে সেই অর্থে তারকা রয়েছে, না ক্যামেরার সামনে, না পিছনে, না কোনো প্রোডাকশন হাউস রয়েছে,
না আমাদের পূর্ব পরিচিত কেউ এনএফডিসিতে রয়েছে। তো সব জায়গা থেকে দেখে যেটা মনে হচ্ছে একমাত্র কারণ যেটার জন্য আমাদের ছবিটাকে এই জায়গায় ওরা মনোনীত করেছে সেটা শুধু ছবিটাই হতে পারে, এবং ছবিটা ওরা মন দিয়ে দেখেছে বলেই এটা সম্ভব। এবং ওখানে যাওয়ার পর আমি ওদের সাথে কথাবার্তা বলে বুঝলাম যে ওরা ছবিটা শুধু দেখেছে তা না, ওদের ছবিটা এতই ভালো লেগেছে যে ওখানে যারা আসে মেন ডেলিগেটস আর কি, যাদের জন্য ফিল্ম বাজারটা হয়, তাদেরকে ওরা মানে প্রায় জনে জনে গিয়ে আর কি বলেছে যে এই ছবিটা দেখো, এবং তাদের মধ্যে বেশিরভাগ লোকজন ছবিটা দেখেওছে। এবং সেখানে কারা ছিল, সেখানে মূলত পৃথিবীর যে বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালগুলো রয়েছে তাদের যারা আর কি প্রোগ্রামার্স, মানে সেই ছবি সেই ফেস্টিভ্যালগুলো কোন ছবি দেখা হবে সেই সিলেকশনটা যারা করে তারা ছিল, বিভিন্ন সব ডিস্ট্রিবিউশন কোম্পানির যারা কর্ণধার বা রিপ্রেজেন্টেটিভ তারা ছিল। তো তারা আমাদের ছবিটা যে দেখেছে তার একমাত্র কারণ হচ্ছে ফিল্ম বাজার এই ছবিটাকে দেখার জন্য রেকমেন্ড করেছে। তার মানে ফিল্ম বাজারে এই ছবি পাঠালে লোকজন দেখে। সুতরাং আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমাদের মতো, গত বছর অবধি আমিও জানতাম না ফিল্ম বাজার কী জিনিস, তারা যদি এই প্ল্যাটফর্মটা পেতে তাদের অসুবিধা হচ্ছে বলে মনে হয় তাহলে ডেফিনেটলি তাদের ছবিটা বানিয়ে ফিল্ম বাজারে পাঠানো উচিত। বেশ, এটা তো গেল ও ফিল্ম মেকার এই ছবিটাও বানাতে পারলো, বানালো। এরকম কাজ কটা পাচ্ছ বলো তো? এরকম মানুষের কাজ কাজ তো অনেক আসে। পাচ্ছি না, মানে যদি ওয়ান ওয়ার্ড বলতে পাচ্ছি না, মানে আবার আরেকটা কবে? আরেকটা কবে কাস্ট করবে? এই সবাই আমরা তাকিয়ে বসে আছি। এটা হওয়াটা উচিত না, আরও লোকজন রয়েছে। হ্যাঁ, মানে এটা আনন্দের সাথে বলছি এমন নয়, দুঃখের সাথেই বলছি। মানে পাচ্ছি না, এটা কষ্টের, আরও তো পাওয়া উচিত। কারণ আমাদের কলকাতায় ইন্ডাস্ট্রি ছোট নয়, প্রচুর বড় বড় শিল্পীরা এখান থেকে হয়েছে, প্রত্যেকটা ঘরে আছে। সুযোগের অভাব, শুধু ভালো সুযোগের অভাব। সুযোগ যদি আসে প্রত্যেকটা ঘর থেকে হয়তো একটা দুটো করে বেরোবে। এরকম আরও এনএফডিসি যাবে, আরও অনেক বেশি ফিল্ম বাজার যাবে, বরং কলকাতার নাম আরও ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছাবে। আচ্ছা, এই অ্যানাউন্সমেন্টের পর এই যে হলো বিষয়টা, এটা কতদিন হয়ে গেল অ্যানাউন্সমেন্টটা? এটা আমি জানি না। 2 সপ্তাহ হবে, হ্যাঁ 2-2.5 সপ্তাহ হবে এখনো, মানে অনেকটা দিন যায়নি। হ্যাঁ না, এইবার কোনো চেঞ্জ কিছু লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বান্ধব সার্কেলে, চেনা পরিচিত মানুষ? হ্যাঁ, একটু চেঞ্জ তো হচ্ছে। এটা আমার অর্ধেক লোকই জানে না যে এনএফডিসিটা কি, এটা কি, কিসে জিতেছে। যার জন্য ওকে একটা ভিডিও করতে হয়েছিল, ওকে একটা ভিডিও করতে হয়েছে, ওকে একটা ভিডিও করতে হয়েছে এটার জন্য। আমার ইন্ডিয়া একদম না, এনএফডিসি কি 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 বস্তু, কি বস্তু, কি কি হয় ওখানে। হ্যাঁ, মানে সেই যে আমি লাস্ট অব্দি দামুর এক্সাম্পল দিয়েছি, যে দামু দেখেছেন, কারণ ওটা বুঝতে পারবে তো, দামু তো মানে শিওরলি দেখেছে, তাও দেখেন আগন্তুক তো দেখেছে। আবার এইটাই মানে ওটাও দেখা উচিত উচিত মানে এনএফডিসি ছবি। তো তোমার সার্কেলে কিছু চেঞ্জমেন্ট মানুষের হয় না, মানে প্রথমে ধরো পাত্তাই দেয় না, হ্যাঁ সব বানাচ্ছে এতদিন ধরে, আজই হয়ে গেল, সম্বন্ধ আমার পরিচিত, ও তো অনেকদিন ধরে চিনি। না, একটু চেঞ্জ হয়েছে, কারণ হয়েছে অনেকের সাথেই আগে যোগাযোগ করতে একটু অসুবিধা হতো, হ্যাঁ তারা এখন নিজেরাই যোগাযোগ করছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে, সেটা হয়েছে। এবং মানে এটাকে আমি ওইভাবেই দেখি যে সত্যি তো, মানে একটা সব কিছুরই আমি এইভাবে জিনিসটা দেখি যে আমরা যদি একটা দোকানে গিয়ে একটা মোজাও কিনি, আমরা ব্র্যান্ডটা দেখি যে আচ্ছা এটা কোন ব্র্যান্ডের মোজা, আচ্ছা এটা আমার পরিচিত ব্র্যান্ড, তাহলে আমি এটা কিনছি। সেটার উপর যদি কোনো নাম না লেখা থাকে অনেক সময় আমরা ইতস্তত বোধ করি, কিন্তু তৈরি হয় একটা ব্র্যান্ডিং একটা মানুষের হওয়ার আগে না একেবারে অপরিচিত লোক, এবং আমরা যাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তারা তো ব্যস্ত খুবই, তো তাদের সেই সময়টা দিতেও একটু ইতস্তত বোধ হয়। তো আমি মানে এটা খারাপভাবে নিচ্ছি না, আমি ভালোভাবেই নিচ্ছি যে এটার ফলে আমার একটু সুবিধা হয়েছে যে একজন আমার একটা খুব ইন্টারেস্টিংভাবে এই জিনিসটা বলেছিল, আমার মনে হয় সেটাই, যে এই তোমাদের এই স্বীকৃতিটা হচ্ছে একটা ডেলিগেট পাসের মতো, ঠিক আছে? এবার তুমি ফেস্টিভ্যালটা ঢুকতে পারবে, মাঠে ঢোকার টিকিট, এটা খেলা এখনও শুরু হয়নি, শুধু মাঠে এন্ট্রিটা। আমরা এত আলোচনা করছি, যিনি ক্যামেরা করেছেন তার কথা আমরা আলোচনাই করলাম না সেরকমভাবে, যেটা খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেও কি এরকমই নতুনই বলা যায়? মানে যদি কতদিন ধরে কাজ করছে দেখি তাহলে নতুন বলা যায় না, কিন্তু মানে মানসিকতার দিক থেকে সে নতুন, কারণ নতুনদের সাথে কাজ করতে চায় এবং নতুন জিনিস নিয়ে কাজ করতে চায়। শুভদীপ বাগ আমাদের ছবির সিনেমাটোগ্রাফার, এর আগে আদ্রিতা যেই ছবিটা করেছে ভয় পেও না, যেখানে ওম শাহানি এবং শ্রাবন্তী ছিলেন, ওটার ডিওপিও শুভদীপ বাগই ছিল। এবং
আমি মনে করি যে ছবিটার যে জায়গায় পৌঁছেছে তার জন্য 50% ক্রেডিট শুভদীপ বাগের এবং বাকিটা বাকি সবার, ঠিক আছে? কারণ তোমার কিছু নেই। আমি ওই বাকি 50%-এর মধ্যে আছি, ধরে নিচ্ছি। একেবারে অতটা বিনয় হচ্ছি না, অনেকটাই বিনয়ী কিন্তু কিন্তু হ্যাঁ 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 এটা এই ছবিটার অনেকটাই ভিজুয়াল ট্রিটমেন্ট যেটাও করেছে সেইটা আমার মনে হয় ছবিটাকে একটা ক্রেডিবিলিটির জায়গায় তুলেছে। এটা তো অবশ্যই মানে ডিওপির কাজ। আসলে বিষয়টা কি না, সম্মান ওকে পুরো একটা মানে হয় না ক্যানভাস দিয়ে বলেছে হ্যাঁ, এবার তুমি visual- যাও হ্যাঁ, হ্যাঁ। রং ভরো, ওকে এইটা করেছে সম্মান। Liberty টা পেয়েছে। এবার এই ডিরেক্টরের উপর নির্ভর করে না, এবং ডিরেক্টর এই সম্মানের একটা এত ভালো ব্যাপার যেটা সৌম্য হয়তো এগ্রি করবে আমার সাথে, যে সবাইকেও এই লিবার্টিটা দেয়, প্রত্যেকটা অ্যাক্টরকে, প্রত্যেকটা ডিরেক্টরকে, প্রত্যেকটা মানে এই যে আর্ট ডিরেক্টরও যে ত্রিগুণা করেছে, ওকেও যা করার করো, আমার কাজটা তোমার কাজ ভেবে করো, আমার কাজ নয়। এটাই তো আমরা সবাই আমার কাজ ভেবেই করি। সম্মান কোনোদিনই বলেনি যে না আমি যেটা বলছি সেটাই করতে হবে, এটা বলেনি। তুমি করো, যদি সেটা পছন্দ না হয় আমি তো আছি চেঞ্জ প্লাস করে এটাও দেওয়ার জন্য। ভাবতে হবে, সেটা হচ্ছে যখন লিবার্টি দিয়েছে নিশ্চয়ই যারা করেছে কাজ মানে Exactly, তোমরা হ্যাঁ, ওরা একদমই। সবাই ভালোটাই করেছে, যেটা ওর পছন্দ সেই সুযোগটার সুন্দর ব্যবহার করেছে। এটাও তো দিতে হবে না। একদম। যদি কোনো ডিরেক্টর আমাদের নাই দেয় সেই জায়গাটা, তাহলে কি করে? আজ শুভদীপ দাকে তো সেই লিবার্টি ও দিয়েছে, সেই জায়গাটা দিয়েছে। নাহলে কে 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 করবে? বড় প্রশ্ন এত কিছুর পর রয়ে যাচ্ছে, যেটা মানে সবাই জানতে চাইছে, আমি জানি না এতক্ষণ যারা দেখছে আমরা কোথায় দেখতে পাবো, কীভাবে দেখতে পাবো মানে ছবিটা নিয়ে তো ছবিটা হ্যাঁ ওরাও এখনো আমরা এখনো দেখিনি কিন্তু কিছু, শুধু এই ডাবিংয়ে কিছু কিছু পোর্শন যতটুকু হয়, বাকি তারপর দেখিনি। না, একটু সময় লাগবে। তার কারণ হচ্ছে আমরা ফিল্মবাজার যাওয়ার পরে এখান থেকে নেক্সট ছবিটার জার্নিটা হচ্ছে যে একটা ভালো ফিল্ম ফেস্টিভ্যালে যদি ছবিটার প্রিমিয়ার হয়, এবং তারপরে আমরা ছবিটাকে মানে কোথাও রিলিজ করার কথা ডিস্ট্রিবিউশনের জন্য ভাবা যাবে আর কি। কারণ কিছু ফিল্ম ফেস্টিভ্যাল আছে, কারণ আমরা ছবিটা যেই ভেবে বানিয়েছি এবং এখন সেই সুযোগটাও হয়তো তৈরি হয়েছে যে আমরা চাই যে এটা একটা ভারতীয় ছবি হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকজনের কাছে পৌঁছক, এবং তারা কিভাবে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, বাংলা ভাষার ছবি, এবং আমরা সবসময় আমাদের যদি এটাকে প্রোডাক্ট হিসেবে দেখি ছবিটাকে, মার্কেটটাকে সীমিত করে রাখি। আমরা যদি ফ্রেঞ্চ ছবি দেখতে পারি, আমরা যদি আমেরিকান ছবি দেখতে পারি, তাহলে মানে তারা কেন আমাদের ছবি দেখবে না? কারণ দোস্তজি বা হাওয়া এই ছবিগুলো প্রমাণ করেছে যে এটা সম্ভব। ইনফ্যাক্ট মানে এই প্রসঙ্গে আমার মনে পড়ছে, জিনিস বলতে ইচ্ছা করছে, সুরঙ্গ এই বাংলাদেশের যে ছবিটি আজকেই আমি খবর পেলাম অলরেডি ডিক্লেয়ার্ড হয়ে গেছে, তামিলে আর আমাদের হিন্দি ভাষায়, দুটো ভাষায় ছবিটি হচ্ছে। মানে ওখানকার ডিরেক্টররা করছে, ফেমাস ডিরেক্টর, নামও উল্লেখ করে দিয়েছে। তো ভাবো, বাংলা ছবি কপি হচ্ছে, অন্য ভাষায় করছে, আমরা কপি করি অন্য ভাষার থেকে। একদমই তাই। নতুন জিনিস না, আমাদের একটু মাথায় রাখতে হবে এই ধরনের জিনিস কিন্তু আজ থেকে 50-60 বছর আগেও হতো। মাঝখানে হওয়াটা বন্ধ হয়, মাঝখানে হওয়াটা বন্ধ হয়ে এটা গিয়েছিল। একটু আমাদের নিজেদের দিকে তাকিয়ে মূল্যায়ন করে দেখতে হবে। অবশ্যই তাই। দেখেন না, আমার কাছে খুব সহজ হিসেবটা সেটা হচ্ছে যে আগেকার দিনে এমন ছবি তৈরি হতো যেগুলো অনুকরণযোগ্য ছিল, এখন যে ছবিগুলো তৈরি হয় সেগুলো অনুকরণ করে তৈরি হয়। আচ্ছা, আমরা একটুখানি শেষের দিকে যাই। নেক্সট ছবি কবে মানে ভাবছো কিছু? হ্যাঁ, আমি মোটামুটি গত জবে থেকে কাজ করা শুরু করেছি আর কি। প্রত্যেক বছরই কিছু না কিছু বানিয়েছি, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে অনেক আমাদের মানে একসাথে কাজ করি সেই সার্কেলে অনেক বন্ধুবান্ধব আছে যারা আর কি মনে করে যে পারফেকশনের জায়গায় যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ অবধি, মানে সেটা স্ক্রিপ্ট লেভেলেই হোক বা আইডিয়া লেভেলেই হোক, ততক্ষণ আমরা একটা কাজে হাত দেবো না, রেপুটেশনটা মাথায় রেখে কাজ করব। আমার মনে হয় পারফেকশনটা কাজ করতে করতে তৈরি হয়। সুতরাং সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কাজ করতে থাকা, থামলে চলবে না। তো এই বছরও আমরা একটা ছবি করব, সেটার পরিকল্পনা চলছে। ওয়ান্ডারফুল, মানে ওরা থাকছি, হ্যাঁ আশা করছি। আগে থেকে কথা বলে নিও, অসুবিধা নেই। আর শেষ প্রশ্নই তোমার কাছে, আমার ভালো লেগেছিল যে তুমি হঠাৎ করে আমায় লিখলে, এর কারণটা জানতে পারি? মানে ভেলকি কেন হঠাৎ মাথায় আসলো তোমার? না শুধু কি দেখা হলো বলে? না, দেখা হলো বলে না, দেখা তো অনেকদিন আগেই হয়েছে। তারপরে তোমাদের চ্যানেলটা এবং তোমাদের পেজটা, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি ফলো করতাম, এবং সেখানে যেই আড্ডা আলোচনাগুলো হয়েছিল সেগুলো আমার বেশ ভালো লেগেছে। মানে আমি পেইড প্রমোশন না, এখানে আমার মনে হয় না আমাদের কারোই কাউকে পে করার মতো অবস্থা দরকার নেই, দরকার নেই, সম্ভব না। হ্যাঁ, আরও অনেক লোকজন আছে যাদের হয়তো আরও বেশি মানে প্রসার রয়েছে, অনেক তাদের আমি অ্যাপ্রোচ করতে পারতাম, করিনি, কারণ মনে হয়নি যে তাদের এই বিষয়টা নিয়ে আগ্রহ থাকবে, বা আমারও খুব বেশি তারা যে বিষয় নিয়ে আগ্রহী সেই নিয়ে কথা বলতে পারবো। কিন্তু ভেলকি যেহেতু এবং অনেক পরিচিত
মানে আমার ব্যক্তিগতভাবে পরিচিত অনেককেও দেখেছি ভেলকিদের সাথে তারা কথাবার্তা বলেছে, এবং এই আলোচনাগুলো আমার ভালো লেগেছে বলে আমার মনে হলো যে হয়তো অ্যাপ্রোচেবল, তোমাদের অ্যাপ্রোচ করা যেতে পারে। তাহলে একটু সবাই মিলে তোমরা, মানে আমাকে আমি না বললেও হবে, কিন্তু প্লিজ সবাই যে এক্সাইলটা যবে দি এক্সাইল আসবে ততদিন একটু ধৈর্য ধরতেই হবে, সবাই যাতে দেখে। শুধু এই ছবি নয়, বাংলা ছবি, এই বাংলা ছবির পাশে দাঁড়ানো একটাই ছবি। এই তো আমরা পাশে পাশে দাঁড়ালে হবে না, চলতে হবে। তোমরা সবাই নিজেদের মতো করে দাঁড়াও, হ্যাঁ, নিজেদের জায়গা থেকে নিজেদের জায়গার মতো করে তোমরা সিনেমা তৈরি করো, তোমরা সবাই অটোমেটিক্যালি উপরে একদম কাউকে পাশে দাঁড়ানোর দরকার নেই। না না, এত দাঁড়ানোর কষ্ট করার দরকার নেই, মানে বসা শোয়া হাঁটা সবই করো, কিন্তু নিজে থেকে এখানকার ছবিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টাটা করো, সেটা ইম্পর্টেন্ট, আর কিছুই না। ওটাই ছবিটার বিষয়ে কিছু বলবো না, আমি বলবো যে এই ছবিটা বাংলা কালচার, যেটা সংস্কৃতি, যেটা সেইটার কিছু বিষয় আমরা, যেগুলো আমার মনে হয় যে বাংলা ছবিতে একটু নেগলেক্টেড, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবং জনার ফিল্ম, ভূতের ছবি বা ভয়ের ছবি, এগুলো একটা ভাবে আমরা দেখে এসেছি এতদিন, সেটা খারাপ বলছি না, কিন্তু সেখান থেকে একটু আমরা চেঞ্জ করার চেষ্টা করেছি ধারাটাকে। তো আমার মনে হয় দেখলে ভালো লাগুক খারাপ লাগুক, আপনাদের ফিডব্যাক এলে পরে অন্যরকম আরও কাজ হওয়ার সুযোগ তৈরি হবে। অন্তত দেখুন, ভালো খারাপ পরে একটু মানে ধৈর্য ধরে থাকুন, দেখার সময় চলে আসলে পরে একটু কষ্ট করে দেখে নিন। অভিনেত্রী হিসেবে কি বলতে চান? ওই তো আমি সেটাই বললাম যে সবাই সবার জায়গা থেকে কাজ করুক, আমরাও যেমন করেছি, সম্মান যেমন চেষ্টা করেছে বহু বছর ধরে, এবং ওইটাই হচ্ছে যে যেটা ও বললো যে পারফেকশনের কথা চিন্তা না করে কাজটা করো, পারফেক্ট এমনিই হয়ে যাবে। তো সেটা করো, পাশে দাঁড়াতে হবে না, মানে সবাই সবার দেখবে ঠিক হয়ে যাবে সব। তো গো ফর ইট। আর অভিনেত্রীদেরও বলবো যে তোমরাও এবার একটুখানি ওই নিজের কমফর্ট জোন ছেড়ে একটু কাজ করার চেষ্টা করো। হ্যাঁ, দরকার নেই না ওই ভ্যান, অমুক জায়গায় কি যেন জলের অবস্থা, হ্যাঁ এটা বেশি দূর গেলে এখান থেকে কাটতে হবে শিওর। তাই হ্যাঁ, ওকে আমি দিচ্ছি। হ্যাঁ রাইট, তুমি বলে নাও তো, তার মধ্যে না কিছুই বলার নেই, সেটাই একটাই বলার, মানে তিনজনের তিন রকম ভার্সন, বাট কথা একটাই। ওই বললাম, পাশে দাঁড়ানোর দরকার নেই। ফিল্ম মেকিং বা আমরা ক্রাফট যারা করে বা আর্টিস্ট যারা, তারা সবসময় চায় যে বাউন্ডারিটাকে ব্রেক করতে, যেটা এক্সাইলও করলো, বাউন্ডারিটা ব্রেক করলো, শুধু এখানে আটকে নয়। আমাদের ইচ্ছে যে বাকি আরও এরকম 5টা-10টা প্রচুর বাউন্ডারি ব্রেক করুক। সে ব্রেক করার জন্য যে এন্থুটা দরকার, এন্থুটা শুধু নিজের হলে হবে না, আরও পারিপার্শ্বিক প্রচুর এন্থু দরকার। একে অন্যের বন্ধু হতে হবে, শত্রু হলে ইগোয়েস্টিক হলে হবে না, ওটাতে হবে না, ওটাতে ফিল্ম মেকিং ভালো কাজ হয় না। ওটা ছাড়িয়ে ওই বাউন্ডারি ছাড়িয়ে বেরিয়ে আসো, তোমার কাজ এমনি বাউন্ডারি ছাড়িয়ে বেরিয়ে যাবে। এক্সাইল দেখো, ধৈর্য ধরো। কথা বলবো, শত্রু নয় বন্ধু করবে, এটা তো ভীষণ ভালো কথা। আমি বলবো শত্রুদের সাথেও বন্ধুত্ব করুন, এটা তো আরো বড় কথা, ঠিক আছে? শত্রুদের সাথেও বন্ধুত্ব করুন, তাহলে শত্রু যে কি চালটা চালছে এটা চোখের সামনে দেখতে পাবেন। মানে যাই হোক, এটা একটু আর বিশেষ করে আবার কাটিয়ে নিলাম, সেটা হচ্ছে সময় চলে এসেছে, মনে হয় সেটা হচ্ছে বদলের একটা সময় এসেছে। এটা স্লো প্রসেস, এরকম নয় হবে, আর এরকমই নয় কিন্তু কালকেই হয়ে যাবে। এই যে প্রসেস এই শুরু হলো, এটা চলবে এখন অনেকটা দিন, টুকটুক টুকটুক ছোটো ছোটো করে। তখন দেখা যাবে যে নতুনরাই কাজ করছে, আর বেশ ভালো কাজ করছে, বেশ মানে দেখতেই পাচ্ছেন। এই ছবিটা একটু প্লিজ দেখুন, যেটা বলছিলাম, সম্মানকে সম্মান দিন, এটা কিন্তু আমরা ধার চাইছি না বা আমরা রিকোয়েস্টও করছি না। ছবিটা একটু দেখুন, দেখলে অটোমেটিক্যালি আপনারা মানে নির্বাচনভাবে সম্মানটা দিয়েই ফেলবেন। ছবিটা যতদিন না আসছে আপনারা দেখুন, ভেলকি দেখতে থাকুন, ভেলকি দেখাতে থাকুন। ওরা অলরেডি ভেলকি দেখিয়ে ফেলেছে, আমরা দেখি আর কি দেখাতে পারি, দেখতে থাকুন, স্টে টিউন। হ্যাঁ, আর একটু প্লিজ ওই সাবস্ক্রাইবটা, এই তোমরা একটু বলে দাও, সাবস্ক্রাইব কেউ করে না, কেউ করে না। ভেলকিটা সাবস্ক্রাইব করুন, কারণ ভেলকি তো করতেই হবে। বলছি ভেলকি তো করতেই হবে। থ্যাংক ইউ, লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।